বর্তমান। মেঘ বলছে, তার সে বীরত্ব ভয়হীন চোখ, মায়াবী হাসি সবকিছু আমার হৃদয়কে দোলা দিয়ে গেল। আজও ভুলতে পারি না সেই অপরূপ সৌন্দর্যময় মুখশ্রী। লতা নিজের হাতের দিকে তাকালো। কোথায় সৌন্দর্য? এখানে তো সে শ্যামল বর্ণ দেখতে পাচ্ছে। দর্পণে দাঁড়িয়ে যখন সে তার প্রতিবিম্ব দেখে, তখন তার মনে হয় শ্যামল এই মুখশ্রী তার আম্মা তাকে দান করে গিয়েছিল। সবাই বলে, তার আম্মা শ্যামল হলে কি হবে? মুখশ্রী জুড়ে অগাধ মায়া ছিল, ঠিক যেমন সবাই বীরঙ্গলতাকে বলে। লতা নিজেকে স্বাভাবিক রেখে বলল, তুমি সত্যি তাকে ভালোভাবে লক্ষ্য করছিলে? অবশ্যই। যুদ্ধে ব্যস্ত থাকলেও আমার দৃষ্টি তার দিকেই ছিল। অপরূপ সুন্দরী সে। হ্যাঁ, আমার দেখা সবচেয়ে সুন্দরী। অনেক অনেক সুন্দর। দেখে বলেছ অপরূপ সুন্দরী সে? হ্যাঁ, আমার দেখা সবচেয়ে সুন্দর। অনেক অনেক সুন্দর। দেখে বলছো তো? মেঘ বিরক্ত হয়ে লতার দিকে তাকালো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তার গায়ের গড়নটা সাদা নয় ঠিক, তবে সে আমার দেখা সবচেয়ে সুন্দর রমণী। ও, লতা এতক্ষণ ভাবছিল মেঘের হয়তো তার মুখশ্রী ঠিকভাবে মনে নেই, তাই তাকে সুন্দর বলছে, তবে তার ধারণা ভুল। মেঘ বলল, একটা কথা বলবো? বলো। আমার দেখা দ্বিতীয় সুন্দরী রমণীকে জানো? কে? তুমি। লতা মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ বলল, আমার মনে হয় রাজকন্যা তোমার মতোই দেখতে হবে এখন। লতা কিছু বলল না, শুধু মুচকি হাসল। মেঘ বলল, একটা জিনিস লক্ষ্য করেছ? কি? তুমি কিন্তু আমার কথায় কথায় তুমি বলে ফেলেছ। তাই তো? ভাবুক হয়ে। লতা বলল, আচ্ছা চলো, যখন বলেই দিয়েছি তখন এভাবেই বলি। আচ্ছা বলো। মেঘরাজের কোনো সমস্যা নেই। হঠাৎ লতা মেঘরাজের দিকে হাত বাড়িয়ে দিল, তারপর বলল, আজ থেকে আমরা বন্ধু হই। সে হওয়া যায়, তবে বন্ধুর থেকে বেশি কিছু ভাববে না কিন্তু। আমার মন প্রাণ হৃদয় সব বীরঙ্গলতাকে দিয়ে দিয়েছি, তাই সাবধান। মেঘ লতার হাতের সাথে হাত মেলালো। লতা বলল, তুমি চিন্তা করো না, তোমার মধ্যে বিশেষ কিছুই নেই যে আমি পছন্দ করব। যে রমণীর চোখে মেঘরাজের বিশেষত্ব ধরা পড়ে না, সে রমণী অন্ধ। আপাতত তুমি অন্ধ থাকো, কেননা বীরঙ্গলতা আমার জন্য অপেক্ষা করছে। মেঘের বলার ভঙ্গিতে লতা হেসে দিল। মেঘ লতার হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেঘ বলল, তোমার নাম কি? বন্ধুত্বের একটাই নাম, তা হলো বন্ধু। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? বন্ধু। আচ্ছা বন্ধু, এবার তুমি যাও। এত রাতে তোমার বাইরে থাকা ঠিক নয়। কেন ঠিক নয়? তুমিও বুঝি ভাবো কন্যারা অবলা, তাদের কক্ষের মধ্যে বন্দি থাকা উচিত। তা ভাববো কেন? সেটা ভাবলে কি বীরঙ্গলতাকে চাইতাম জীবনে? তো বললে কেন? কারণ তোমার এখন যাওয়া উচিত। বিপদ আসার সম্ভাবনা আছে, আর বীরঙ্গলতা তোমার মতো দেখতে হতো বলেছি বলে তুমি নিজেকে বীরঙ্গলতা ভেবে ভুল করো না। তুমি তার মতো যুদ্ধ জয় করতে পারবে না, তখন তো আমাকেই ঝামেলায় পড়তে হবে, কেননা বাঁচাতে আমাকেই হবে। লতা মেঘের দিকে একধানে তাকিয়ে রইল। নিজেকে কি না কি ভাবে এই যুবক, তবে যাই হোক মন্দ নয়। মেঘ বলল, আবার কি ভাবছ? কিছু না, তুমিও যাও। হ্যাঁ, কাল রাজকন্যার সাথে দেখা করানোর সময় নির্ধারণ করব। সকালে রাজ্যের দক্ষিণ দিকে এসো। লতা কিছু না বলে হেসে চলে গেল, তবে যাওয়ার পূর্বে জঙ্গলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে গেল। সকাল সকাল পদ্মবতী এসে উপস্থিত হলো রাজবাড়িতে। পদ্মবতীকে দেখে সবাই খুশি হলো, কিন্তু তাকে একা দেখে কিছুটা অবাক হলো। মন্ত্রীর স্ত্রী জিজ্ঞেস করলেন, জামাতা আসেনি? না, রাজকার্যে ব্যস্ত। হ্যাঁ। পদ্মবতীকে আর কোনো প্রশ্ন করার পূর্বে সে কক্ষে চলে গেল। মন্ত্রীর স্ত্রীর কিছুটা ভয় পেলেন। কন্যার মুখশ্রী দেখে তার ভালো ঠেকছে না। পদ্মবতী কক্ষে শুয়েছিল। মাধবী আপার আসার খবর পেয়ে তার কাছে আসলো। মাধবী বলল, আপা। মাধবীর উপস্থিতি বুঝতে পেরে পদ্মবতী স্বাভাবিক কণ্ঠে বলল, আমার এখন নিদ্রার প্রয়োজন, তুই পরে আয়। কেন আপা, কি হয়েছে তোমার? আমার কি হবে? অসময়ে নিদ্রা নিচ্ছ যে? একটু ক্লান্ত।
পদ্মবতী যতই স্বাভাবিক কণ্ঠে কথা বলুক না কেন, তার কাছে বেশ অস্বাভাবিক লাগছে। মাধবী হঠাৎ লক্ষ্য করল পদ্মবতীর হাতে লালচে দাগ দেখা যাচ্ছে। পদ্ম মাধবী দৃষ্টির লক্ষ্য করে হাত ঢাকার চেষ্টা করল। মাধবী বলল, সংসারে তুমি সুখী নও আপা, তাই না? পদ্ম বলল, বিনিময়ের সংসার সুখী হয় না। মাধবী আপার কথার অর্থ বুঝতে পারল না। কিছু বলবে তার পূর্বে তার আম্মা কক্ষে প্রবেশ করে তাকে বেরিয়ে যেতে বলল। আম্মা তার কন্যার সাথে গল্প করবেন। মাধবী আম্মার আদেশে চলে গেল। মাধবী চলে যেতে পদ্মা তার আম্মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার আম্মা মাথায় হাত বুলিয়ে বলল, আমার মতো তোর জীবনটাও শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য আমাদের খুব করে ধোঁকা দিল। পদ্ম বলল, চারিদিকে এত বিনিময়ের মধ্যখানে আমরা হেরে গেছি আম্মা। মাধবীর সাথে আব্বাজানকে এমন করতে নিষেধ কইরো আম্মা। মাধবীর আম্মা বুঝতে পারল না এখানে মাধবীর কথা কিভাবে আসলো। তবে কি মাধবীর জীবনে ঝড় আসতে চলেছে? আম্মাজান, রাজকুমার পদ্মার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন। মাধবীর আম্মা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। পদ্ম বলল, দ্বিতীয় স্ত্রী হিসেবে সে কাকে পছন্দ করেছে জানো আম্মা? ভয়ে ভয়ে বলল, কাকে? মাধবীকে। কি? পদ্মা তার আম্মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কন্যাকে শান্ত করার ভাষা মন্ত্রীর স্ত্রীর জানা নেই, তাই তিনিও নীরবে কান্না করলেন। পদ্মা বলল, আম্মাজান, আমি তো রাজপুত্র বিবাহ করতে চাইনি। আব্বাজান কেন রাজপুত্রের সাথে বিবাহ দিল যখন, তখন বিনিময়ের খেলায় কেন দিল? কেন? রাজত্বের লোভ তাকে উন্মাদ করে দিয়েছে। এই লোভ না তার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমি আব্বাজানের কথা ভাবছি না, আমি মাধবীর কথা ভাবছি। আব্বাজান তাকে রাজ সিংহাসনে বসাতে চান, আর সে কথা শুনেই রাজকুমার তাকে বিবাহ করতে চাচ্ছেন। আমাদের জটিলতার মধ্যে মাধবীর জীবনটা শেষ না হয়ে যায়। মাধবীর আম্মা বললেন, ভয় পাস না পদ্মা, মাধবীর সাথে কিছু হবে না। মাধবী সাহসী বীর, মাধবীর সাথে লতা রয়েছে। মাধবী যদি আমাদের জটিলতায় পড়ে ভুল সিদ্ধান্ত নেয়, তার ভুল সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্তে বদলে দেবে লতা। তারা দুজন একে অপরের কষ্ট সহ্য করতে পারে না। পদ্মা কান্নায় ভেঙে পড়ল। আম্মা, আমাকে এতটা সংসারী কেন বানালে? না বানালে খুব কি ক্ষতি হতো? তোমরা শিখিয়েছ কন্যার ধর্ম সংসার, স্বামী সেবা, তার কথায় চলা। বিনিময়ে আমি কি পাচ্ছি আম্মা? স্বামী সেবার বিনিময়ে রোজ তার হাতে নির্যাতিত হচ্ছি। মাধবীর আম্মা কিভাবে কন্যাকে সান্ত্বনা দিবেন ভেবে পাচ্ছেন না। তিনি যে নিজেই এই যন্ত্রণার শিকার। কক্ষের দরজার সামনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মাধবী এবং লতা। মাধবী তখন আম্মার নির্দেশে চলে যাচ্ছিল। ঠিক সে সময় লতার সাথে সাক্ষাৎ হয়। লতা বড় আপার সাথে সাক্ষাৎ করতে আসছিল। তারপর দুজনে একসাথে আসে। কক্ষের ভিতরে কন্যা এবং আম্মার কথা শুনে তারা দরজার বাহিরে দাঁড়িয়ে যায়। লতার সহ্য করতে না পেরে কক্ষের ভিতরে প্রবেশ করল। শান্তভাবে বলল, অন্যায় মেনে নেওয়া সংসারের ধর্ম হতে পারে না। পদ্মা এবং তার আম্মা বিস্ময় নিয়ে লতার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। লতার পিছনে মাধবী প্রবেশ করল। পদ্মা বলল, তোরা? হ্যাঁ, আমরা। সবার আড়ালে তোমার সাথে এত অন্যায় হচ্ছে, আর তুমি তা মুখ বুজে সহ্য করছো? আচ্ছা, সংসার বুঝি এটাকে বলে? মাধবী রাগান্বিত হয়ে বলল। মাধবীর আম্মা বলল, তোরা কি শুনেছিস? আড়ালে অন্যের কথা শুনতে নেই, জানিস না? লতা বলল, মার্জনা করবেন কাকি আম্মা, আপনি দয়া করে একটু চুপ থাকুন, আমি আপার সাথে কিছু কথা বলতে চাই। মাধবীর আম্মা বলল, তোরা কি বলবি আমি জানি। দেখ, ছোট থেকে তোরা সেভাবে বড় হসনি, তাই বুঝিস না সংসারে একজন স্ত্রী কত কিছু মানিয়ে চলা লাগে। লতা পদ্মার গায়ের আঁচলটা সরিয়ে দিয়ে বলল, মানিয়ে নেওয়ার অর্থ বুঝিয়ে এই দাগগুলো? মাধবী এবং তার আম্মা অবাক হলো পদ্মার গায়ে মারের গভীর ক্ষত দেখে। লতা বলল, সংসার তো সেটাকে বলে যেখানে একজন নারী তার ভালোবাসা দিয়ে নতুন একটা পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে। সংসার তো সেটা যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ববোধ, কর্তব্য, ভালোবাসা, একে অপরকে ভালো রাখা এবং সুখে রাখার অঙ্গীকার থাকে। সংসার তো সেটা যেখানে দিন শুরু হয় সকলের সাথে হেসে খেলে, রাত শেষ হয় স্বামীর ভালোবাসায়। এটা কি সংসারের ধর্ম নয়? মাধবীর আম্মা চুপ রইলেন।
লতা বলল, সংসারে কোলাহল থাকবে, এর অর্থ এটা নয় সেখানে একজন প্রতিনিয়ত নির্যাতিত হবে। এটাকে সংসার বলে না। মাধবীর আম্মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস লতা, কিন্তু পদ্মার যে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। নারীরা একবার যার সাথে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয় তার সাথে সারা জীবন কাটাতে হয়। এটাই যে নিয়ম। কিসের নিয়ম? কোথায় লেখা আছে এক সংসারে প্রতিনিয়ত নির্যাতিত হলে সেখানেই কাটাতে হবে? হ্যাঁ, সংসারের কোলাহল দমাতে একবার সুযোগ দেয়া যায়, কিন্তু সুযোগ পেয়ে যে বদলায় না, তার থেকে মুক্তি নিয়ে চলে আসতে হয়। পদ্মা বলল, তোরা এখান থেকে যা লতা, তোরা বুঝবি না। মাধবী বলল, কি বুঝবো না আপা? তুমি ভুল করছো আপা, এভাবে নির্যাতিত হয়ে সারা জীবন কাটানো সম্ভব নয়। পদ্মা বলল, সম্ভব না হলে আম্মা এতটা কাল পার করতে পারতো না। লতা এবং মাধবী একসাথে বলল, কি? পদ্মা বুঝতে পারল ভুল কথা বলে ফেলেছে, তাই চুপ করে গেল। মাধবীর আম্মা এক প্রকার জোর করে তাদের কক্ষ থেকে বের করে দিল। মেঘরাজ বেশ কিছুক্ষণ লতার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসছিল না। শেষে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল, যখন ঠিক সে সময় লতার আগমন ঘটে। মেঘ লতাকে দেখে বলল, এত অপেক্ষা করালে কেন আমাকে? লতা বলল, তুমি খুব তাড়াতাড়ি এসে পড়েছ, আমি অপেক্ষা করাইনি। একদম নয়, আমি যথাসময়ে এসেছি। আচ্ছা, মেনে নিলাম তুমি যথাসময়ে এসেছ, কিন্তু আমি কিছুটা দেরিতে এসেছি। হ্যাঁ, এভাবে সবসময় নিজের ভুল স্বীকার করবে, তাই? হ্যাঁ, এবার বলো, বীরঙ্গলতার সাথে কবে দেখা করব? তুমি তো রোজই তার সাথে দেখা করছো। রোজ? কখন? কেন, স্বপ্নে? মেঘ মুখশ্রীতে রাগ ফুটিয়ে তুলে বলল, মজা করবা না, বন্ধুর ধর্ম কিন্তু উপহাস করা নয়, তাই বুঝি? তা বন্ধুর ধর্ম কি? বন্ধুর ধর্ম সবসময় বন্ধুকে সঙ্গ দেওয়া, তার ভুল সিদ্ধান্তে তাকে বোঝানো, তার ঠিক সিদ্ধান্তে নিজেকে জড়িয়ে নেওয়া, এসব বন্ধুর ধর্ম, তাই? হ্যাঁ। আচ্ছা, রাজকন্যা তোমার জীবন বাঁচালো, তাতেই তুমি তাকে ভালোবেসে ফেললে? ভালোবাসা বুঝি এত নগণ্য? নগণ্য মানে? শুধু জীবন বাঁচানোর বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়? অর্থাৎ আমার জীবন যে বাঁচাবে তাকে আমি জীবনসঙ্গী বানানোর কথা ভাববো? না, একদম নয়। যে কেউ জীবন বাঁচালেই যে তাকে ভালোবাসতে হবে এমন নয়। এমন হলে তো আমার তোমাকেও ভালোবাসতে হবে, তুমিও তো আমার জীবন বাঁচালে। তাহলে রাজকন্যা বলে ভালোবাসো? না, আমি তো জানতাম না বীরঙ্গলতা রাজকন্যা। সেদিন নাম শোনার কিছুদিন পর জানতে পেরেছি। তাহলে ভালোবাসাটা কিভাবে আসলো? বললাম না, তার তেজ, অস্ত্রবিদ্যা, মুখশ্রীর ক্রোধ সব কিছু আমাকে বিমোহিত করেছে। আর আর একটা মজার ঘটনা শুনবে? মজার নয়, আনন্দের বলা চলে। কি? একদিন আমার আম্মা আমাকে এবং বোনকে খাবার দিয়েছিল। আমাদের খাবারের ভিন্নতা পূর্বে থেকেই ছিল, তাই আমাকে মাছ, বোনকে সবজি দিয়ে খাবার দেওয়ার আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু সেদিন ওই খাবারটি খেতে পারিনি। মুখে লোকমা তোলার পূর্বে পিতা এসে খাবারটি ফেলে দিল। আমরা সবাই বিস্ময় নিয়ে পিতার দিকে তাকিয়ে রইলাম। তারপর পিতা বলল, আজ থেকে আমাদের ঘরে কোনো বৈষম্য থাকবে না মেঘের আম্মা। এতদিন যা করেছি ভুল করেছি। কন্যা এবং পুত্র দুজনে আমাদের সন্তান, তাদের মাঝে আমরা পিতামাতা হয়ে এত বৈষম্য তৈরি করব কেন? আমি না হয় পুরুষ মানুষ বুঝিনি, তুমি তো তাদের আম্মা। তুমি কেন এই বৈষম্য মেনে নিয়েছো মেঘের আম্মা? কেন? তুমি আম্মা হয়ে বোঝনি এরূপ আচরণে তোমার কন্যার উপর কেমন প্রভাব পড়ে? সন্তান যখন আমাদের, তখন কন্যার পুত্রের মধ্যে এত বৈষম্য কেন? আমরা পিতামাতা হয়ে এ পাপ কেন করছি? কেন? আম্মা সেদিন খুশিতে কান্না করে দিয়েছিলেন, সাথে আমার বোনের চোখে আনন্দের অশ্রু ধরা দিয়েছিল। তারপর থেকে আমাদের ঘরে কোনো বৈষম্য হয়নি। ছোটবেলা থেকে বৈষম্য দেখে আসায় আমি কোনোদিন বুঝিনি আমার বোনের যন্ত্রণা, কিন্তু যেদিন বৈষম্য কেটে গেছে সেদিন তার আনন্দ দেখেছিলাম। তার আনন্দের মধ্যে লুকায়িত সেই যন্ত্রণাগুলো দেখেছি। আম্মা সেদিন আব্বাকে জিজ্ঞেস করেছিল তার মধ্যে এরূপ উপলব্ধি কিভাবে জন্ম নিয়েছে। সেদিন আব্বা কি বলেছিল জানো? লতা বলল, কি? তার চিন্তাধারা পরিবর্তন হয়েছে রাজকন্যার কথায়। রাজকন্যা সেদিন রাজসভায় কন্যা এবং পুত্রের বিবাদ নিয়ে প্রশ্ন তুলেছিল। সেদিন তিনি বুঝতে পারেন
রাজকন্যার কথার মর্মার্থ তার পুরুষ হৃদয়ে প্রথম উপলব্ধি না ঘটলেও পরে আমার বোনের কান্না সচক্ষে দেখে তার সুবুদ্ধি হয়েছে। তারপর থেকে আমিও বুঝতে পারলাম আমিও আমার বোনের সাথে অনেক অন্যায় করেছি। হয়তো বুঝে করিনি, কিন্তু করেছি। লতা মুচকি হেসে বলল, এজন্য রাজকন্যার চিন্তায় বিভোর হয়ে গেছো? বলতে পারো, প্রথম দেখায় শুধু ভালো লাগার সৃষ্টি হয়েছিল। ভালো লাগাটা রাজকন্যার চিন্তাধারা, চরিত্র, গুণ শুনে ভালোবাসা হয়ে গেছে। লতা বলল, ভালোবাসা পূর্ণতা না পেলে? তারপর মেঘ বলল, তার সাথে সাক্ষাৎ হওয়ার পর পূর্ণতা না পেলে হয়তো বেঁচে থেকেও মারা যাব। আর সাক্ষাৎ না হলে ভাববো সাক্ষাৎ হলে হয়তো পূর্ণতা পেত। লতা বলল, তাহলে সাক্ষাৎ না হওয়া উচিত কেন? অপূর্ণতা যে কোনো কারণে হতে পারে। সাক্ষাতের পর যদি অপূর্ণতায় তুমি বেঁচে থেকেও মারা যাও, অর্থাৎ অনুভূতি শূন্য হয়ে থাকো, তবে সেই সাক্ষাতের প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমি বুঝতে পারছি তুমি কেন এমন বলছো। কেন বলছি? আমি সামান্য ব্যক্তি আর সে রাজকন্যা, তাকে নিয়ে স্বপ্ন দেখা আমার সাজে না। লতা কিছু বলতে চাচ্ছিল, তাকে বলতে না দিয়ে মেঘ বলল, স্বপ্নগুলো দিবা না হলে তাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা গভীর কি করে হবে? তার সাথে আমার যায় না বলে আমি তাকে স্বপ্নে গভীরভাবে ছুঁয়ে দেই। এতে প্রেম আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, অনুভূতি আছে। সবগুলোর সমন্বয়ে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, যা ভীষণ গভীর। সব স্বপ্ন সত্যি হয় না জেনে যদি স্বপ্ন দেখা ছেড়ে দেই, তবে দিবা স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে কিভাবে? লতা বলল, আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসার সমন্বয়ে কখনো কখনো ধ্বংসের সৃষ্টি হয়। মেঘ বলল, হোক না কিছু অনুভূতি ধ্বংসের নামে সৃষ্টি। লতা ম্লান হাসল। মেঘ পুনরায় বলল, তার সাথে আমার সাক্ষাৎ হয়তো আমার জন্য অপূর্ণতা নিয়ে আসবে, কিংবা বলা চলে ধ্বংস নিয়ে। তাই বলে কি তার সাথে সাক্ষাৎ করব না? লতা কিছু বলল না, শুধু মেঘরাজের দিকে এক মনে তাকে রইল। হয়তো তার হৃদয়ে কিছু একটা সৃষ্টি হয়েছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে লতা নিজে নিজের মনকে বলল, আমার অনেক কাজ রয়েছে, এসব নিয়ে ভাবলে চলবে না। কি ভাবছ? মেঘের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো লতা। লতা বলল, কিছু না। তোমার সাথে রাজকন্যার একদিন দেখা হবে। সেদিন তোমার ভালোবাসার পূর্ণতা পাবে কিনা জানি না, তবে তার সাথে সাক্ষাৎ তোমাকে চমকে দেবে। সত্যি সাক্ষাৎ হবে বলছো? হবে, হয়তোবা। হয়তোবা কি? লতা মুখে কিছু বলল না, মনে মনে বলল, সাক্ষাৎ হয়ে গেছে। লতা বলল, চলি, রাজমহলে অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা, কিন্তু তুমি রাজমহলে কি কাজ করো? তোমার রাজকন্যার দেখাশোনা করি, আমি তার সই। লতা ছুটে চলে গেল। মেঘ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, অনুভূতিগুলো কেমন রং বদলাচ্ছে। রাজকন্যার ছবি যতবার কল্পনায় আঁকার চেষ্টা করছি, ততবার শুধু বন্ধুর মুখশ্রী ভেসে উঠছে। আচ্ছা, অনুভূতিরা বুঝি রং বদলায়, কিন্তু ভালোবাসাটা তো রাজকন্যার নামে হচ্ছে। দুদিন কেটে গেল। পদ্মবতীকে সাথে নিয়ে মন্ত্রী তার শ্বশুরবাড়ি গেলেন। রাজার সাথে কথা বলে সব কিছু মিটিয়ে চলে আসবেন। অন্যদিকে লতার কাছে গোপন পত্র আসলো। ডাকাতের দলের যে লোকটিকে সে অপরাধীর নাম জানার কাজে লাগিয়েছিল, তার পত্র। আজ রাতে রাজ্যের একটা স্থানে তাকে সাক্ষাৎ করতে বলা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে শুধু তার নাম। এজন্য লতা বেশ চিন্তিত। কথাটি মাধবীকে জানাবে কিনা ভাবছে। মাধবীকে জানালে সে তার সাথে যেতে চাইবে, কিন্তু এখানে শুধু তাকে যেতে বলা হয়েছে। কিছুক্ষণ ভেবে লতা সিদ্ধান্ত নিল সে একা সেখানে যাবে, মাধবীকে জানাবে না। মাধবী একটা বিশেষ কাজ ছেড়ে ছুটে রাজমহলের দিকে যাচ্ছিল। মাধবী ছোট থেকে একটু ছটফটে, তাই তো ছুটে চলছিল আপন গতিতে। ছুটতে ছুটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই দুটো হাত তার বাহু ধরে রইল। মাধবী ধরে রাখা ব্যক্তির দিকে তাকালো। মাধবী সামনে সুদর্শন যুবককে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। অপরদিকে মেঘরাজ বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে তাকিয়ে রয়েছে। মেঘ বলল, তাকিয়ে থাকবে নাকি সোজা হয়ে দাঁড়াবে? মাধবী নিজেকে ঠিক করে বলল, ধন্যবাদ, ঠিক আছে। তুমি না সে যে রাজমহলে চুরি করার মতলবে উকিঝুঁকি মারছিলে? কি বললে তুমি? আমি মোটেও চোর নই। কিন্তু সেদিন তো তুমি ছিলে, কি যেন নাম,
ভাবার ভঙ্গিতে। হ্যাঁ, মনে পড়েছে, রাজা মেঘরাজ। তুমি কি আমার সাথে মজা করছো? না তো। আমি তোমার সাথে মজা করব কেন? তুমি কে আমার? সেটা তুমি জানো। কই, আমি তো জানি না। যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও। মাধবী মজা করে বলল, তা তুমি না বললেও যাব? তাহলে যাও। আচ্ছা, যাচ্ছি। মাধবী চলে যাচ্ছিল। মেঘ বলল, শোনো। মাধবী পিছু ফিরে বলল, হ্যাঁ বলো। দেখে শুনে ছোট, অন্যের বরদের সাথে এভাবে ধাক্কা খাওয়া ঠিক না। তাদের স্ত্রীরা কষ্ট পাবে। মাধবী হেসে বলল, তাই? হ্যাঁ, আমার স্ত্রী নেই বলে আজ বেঁচে গেলে। নয়তো কি হতো? কি আর হতো? আমার কষ্টের একটা দিন কাটতো আজ। থাক, কষ্ট পেও না। আমি পরের বার থেকে দেখব যাতে তোমার স্ত্রী ছাড়া আর কারোর সাথে তোমার ধাক্কা না লাগে। সে তোমার দেখতে হবে না। নিজে একটু ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করো। আচ্ছা, যাই। পুনরায় সাক্ষাৎ হবে। মেঘ কিছু বলল না। মাধবী চলে গেল। গভীর রাত। লতা তার বলে দেয় স্থানে এসে উপস্থিত হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কারো দেখা মিলল না। লতা আশাহত হয়ে ফিরে যাচ্ছিল, তখনই মাথার পিছনে কেউ আঘাত করল। লতা মাটিতে লুটিয়ে পড়ল। অজ্ঞান হওয়ার পূর্বে বলল, বেঈমান। লতার পেটে তলোয়ার দিকে আঘাত করতে যাবে, এমন সময় তলোয়ারটা কেউ খুব শক্তভাবে ধরল। হাত দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে, তবুও তার কোনো ভাবান্তর নেই। সে নিজের সর্বশক্তি দিয়ে তলোয়ারটা আটকাতে ব্যস্ত। মানুষটি অন্য কেউ নয়, মাধবী। শেরপুর রাজ্যে যাকে লতার পরিপূরক বলা হয়ে থাকে। অনেকে মনে করেন বীরঙ্গলতা যদি হয় চাঁদ, তবে চাঁদের পাশে সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো মাধবীলতা। চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, এটাকে বীরঙ্গলতার গায়ের গড়নের সাথে মিলিয়ে নিয়েছে সবাই। আর তারা সবসময় উজ্জ্বল হয়, যার জন্য মাধবীকে তার সাথে তুলনা করা হয়। কেননা মাধবীলতার গায়ের গড়ন যথেষ্ট উজ্জ্বল। সুন্দরের পূজারী যে কেউ একবার মাধবীলতাকে দেখে মুগ্ধ হতে বাধ্য। তবে তাদের দুজনের সর্বক্ষণ বলতে গেলে সবসময় একসাথে পাওয়া যায়। দুই একবার ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু বিপদে একে অপরকে দেখা যাবেই। তাই পরিপূরক হিসেবে অনেকে তাদের ব্যক্ত করে। মাধবী কিছুক্ষণের চেষ্টায় তলোয়ার সহ লোকটিকে অন্যদিকে ফেলতে সম্ভব হলো। তারপর হাতে তুলে নিল অস্ত্র শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। কিন্তু আশ্চর্যজনক হলে সত্যিই মাধবীর শত্রুর মোকাবেলা করার পূর্বে শত্রুর স্থান ত্যাগ করল, অর্থাৎ পালিয়ে গেল। মাধবী তাদের নিয়ে বেশি না ভেবে লতার কাছে গেল। মাধবী লতাকে ধরে কয়েকবার লতা বলে ডাক দিল, কিন্তু লতার কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। মাধবী ধীরে ধীরে তাকে তুলে রাজমহলে নিয়ে যাচ্ছিল। তার পুরো মাথায় পেছন থেকে রক্ত পড়া বন্ধ করতে কাপড় দিয়ে তা বেঁধে দিল। কিছুটা পথ যাওয়ার পর তার মনে হলো রাজমহলে যাওয়া ঠিক হবে না। লতা আহত শুনলে তার রাজত্ব সামলানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষভাবে তার আব্বা প্রশ্ন তুলতে পারেন। মাধবী লতাকে নিয়ে পরিচিত এক বৃদ্ধার কুটিরে গেল। বৃদ্ধা মহিলা আহত লতাকে দেখে চমকে উঠলেন, বললেন, আমার লতার আম্মার কি হয়েছে বুড়ি? বৃদ্ধার সাথে খুব ছোট থেকে মাধবী লতা পরিচিত। তারা বৃদ্ধার সাথে মাঝে মাঝে দেখা করে, তার কাজে সহযোগিতার পাশাপাশি তার সাথে গল্প করেন। বৃদ্ধার ছেলে তাকে রেখে তার স্ত্রীর বাড়িতে চলে গেছেন ভালো জীবন কাটানোর আশায়। বৃদ্ধা তখন থেকে খুব একা ছিলেন। রোজ রাতে কান্না করতেন ছেলের শোকে। মাধবী লতা রাতে রাজ্য পরিদর্শনে বেড়ানোর পর তার কান্নায় তার কুটিরের সামনে থামতে বাধ্য হয়েছিল। তারপর থেকে মাধবী এবং লতা বৃদ্ধার পরিবার। বৃদ্ধা মাধবীকে বুড়ি এবং লতাকে আম্মা বলে সম্বোধন করেন। মাধবী লতাকে বৃদ্ধার কুটিরে নিয়ে শুয়ে দিল। তারপর বলল, পরে বলবো দাদি আম্মা, আপাতত ওর চিকিৎসা দরকার। বৃদ্ধা বললেন, এত রাতে কোনো হাকিমকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তো। হাকিম লাগবে না, আমি ব্যবস্থা করছি, তুমি একটু আমাকে সাহায্য করো। হ্যাঁ বলো, কি সাহায্য লাগবে? তুমি আপাতত ওর পাশে বসো, আমি একটু আসছি। বৃদ্ধা লতার কাছে বসলো। মাথার কাপড় বদলে একটা ভালো কাপড় দিয়ে পুনরায় বেঁধে দিল। মাধবী ফিরে এলো কিছু গাছের পাতা নিয়ে। মাধবী লতার সাথে মিলে অনেক কিছু শিখেছে, তাই জানে কোন গাছের পাতা দিয়ে আঘাত নিবারণ করা সম্ভব। মাধবী প্রাথমিক চিকিৎসা যতটা দেয়া সম্ভব ততটা দিল। কিছুক্ষণের মধ্যে লতার জ্ঞান ফিরল। মাথায় কিছুটা ব্যথা অনুভব হলো। চোখ খুলে সামনে মাধবী এবং দাদি আম্মাকে বসে থাকতে দেখে কিছুটা বিচলিত হয়ে বলল, আমি কোথায়?
তোমাদের কাছে কিভাবে আসলাম? মাধবী বলল, তুই কোথায় ছিলি? আমি তো। লতার মনে পড়ল সে ডাকাত দলের একজন সদস্যের জন্য অপেক্ষা করছিল আর সেই ব্যক্তি তার মাথায় আঘাত করছিল। লতা হঠাৎ উদ্বিগ্ন হয়ে বলল, আমি ভুল করেছি মাধবী, আমি হেরে গেছি। কন্যারা চাইলে রাজ্য শাসন করতে পারে। আমি আমার এই ধারণা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি মাধবী, ব্যর্থ হয়েছি। লতাকে ধীরে ধীরে উত্তেজিত হতে দেখে মাধবী তাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ লতা, শান্ত হ। কিছু হয়নি, ব্যর্থ কেন হবি? তুই তো রাজ্যের গর্ব, এ রাজ্যের যোগ্য শাসক, তুই ব্যর্থ হোসনি। লতা শান্ত হয়ে বলল, যোগ্য রাজারা কখনো অল্প মুহূর্তে কাউকে বিশ্বাস করে না, তারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বিচার করে সত্য মিথ্যা। আমি ওই লোকটার অসহায়ত্বের গল্পে বোকা হয়ে গেছি, বিশ্বাস করেছি সে আমার সাথে বেইমানি করবে না। তার হাত ধরে আমি অপরাধী অবধি পৌঁছানোর ব্যর্থ চেষ্টা করেছি। তাতে কি হয়েছে? তুই তো বলতি জীবনে চলার পথে ব্যর্থতা সফলতার এক গভীর ধাপ। ব্যর্থতার শিক্ষা না থাকলে সফলতার গল্প হয় না। তবে আজ ভেঙে পড়ছিস কেন? লতা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করল। তুই আমাকে কোথায় পেলি মাধবী? রাতে নিদ্রা ভেঙে যাওয়ার পর পাশে তোকে না পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। সম্ভাব্য বেশ কয়েক স্থানে খুঁজে না পাওয়ায় শেষে কক্ষে এসে বসে পড়লাম। মনে হলো কোথায় যেতে পারিস তা কক্ষে থাকতে পারে। তাই ভেবে কক্ষ ভালোভাবে দেখলাম। বিছানার নিচে পত্রটি পেলাম আর বুঝতে পারলাম আমাকে না জেনে তুই কোথায় গিয়েছিস এবং কেন। তারপর আর কি আমিও চলে গেলাম। লতা মাধবীর হাত ধরে বলল, তুই না আসলে যাস কি হতো? কিছুই হতো না। পত্রটি না পেলেও আমি আসতাম, তোর ভাগ্য আমাকে তোর কাছে পৌঁছে দিত, ঠিক দিত। তারপর লতা বৃদ্ধার সাথে কুশল বিনিময় করলো, তার খোঁজখবর নিল, পরিশেষে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। রাজমহলে আনাচে কানাচে কানাঘুষা চলছে। মন্ত্রী তার কন্যাকে ফেরত নিয়ে এসেছেন। শ্বশুর ঘরে মন্ত্রী কন্যার স্থান হলো না। শোনা যাচ্ছে পদ্মার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন, কোনো এক রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মূলত শুধু এই কারণে মন্ত্রী তার কন্যাকে নিয়ে আসেনি, নিয়ে এসেছেন পদ্মার স্বামী তার তৃতীয় স্ত্রী হিসেবে মাধবীকে চায় এবং শেরপুর রাজ্যের রাজত্ব। মন্ত্রীর সাথে পূর্বে রাজত্ব জয় করার শর্তেই পদ্মার বিবাহ ঠিক করা হয়, কিন্তু তাতে মাধবী কোথাও ছিল না। মন্ত্রী তাও মেনে নিতেন যদি মাধবী দ্বিতীয় স্ত্রী হতো, তবে কিন্তু তা নয়। দ্বিতীয় বিবাহ করে পুনরায় তৃতীয় বিবাহর সিদ্ধান্ত নিচ্ছে রাজকুমার, যা মন্ত্রীর পছন্দ হলো না। তার সাহসী বীর মাধবীলতার পাশে এ বর বড্ড বেমানান। মন্ত্রী রাজি হয়নি। তার রাজি না হয় সেখানে বিশাল ঝামেলা সৃষ্টি হলো। এক পর্যায়ে পদ্মা থামাতে আসলে তার গায়ে হাত অবধি তুলেছে রাজকুমার। মন্ত্রী সচক্ষে কন্যার গায়ে আঘাত সহ্য করতে পারলেন না, তাই তিনি রাজকুমারকে আঘাত করেন এবং নিজ কন্যাকে নিয়ে চলে আসেন। মন্ত্রী কন্যাকে নিয়ে এসে একটা কথা বলেছেন, পদ্মা এখানে থাকবে, বিবাহের পূর্বে যেমন ছিল তেমন করে এখানে থাকবে। তার স্বামী সম্পর্কে কোনো বাক্য তার সাথে কেউ বলবে না। মন্ত্রীর সিদ্ধান্তে প্রথম স্ত্রীর খুশি হলেন খুব। তার মনে হলো মানুষ হিসেবে যতই খারাপ হোক, পিতা হিসেবে খারাপ নয়। এতদিন কন্যা বলে যাদের ভালোভাবে লক্ষ্য অবধি করেননি, আজ তাদের কষ্ট সহ্য ঠিক করতে পারেননি তিনি। মন্ত্রীর স্ত্রীর এতটুকু সান্ত্বনা, কিন্তু মন্ত্রী কি সত্যি এত সহজভাবে ভেবে তার কন্যাকে নিয়ে এসেছেন? তার ভাবনার গভীরতা এতটা সহজ? খবরটি রাজমহলে ছড়িয়ে পড়ল। আড়ালে আবডালে সমালোচনা হলেও প্রকাশ্যে কেউ কোনো বাক্য ব্যয় করতে পারছে না। বীরঙ্গ লতার ডাক পড়ল রাজার কক্ষে। লতা রাজার কক্ষে প্রবেশ করল তার অনুমতি সাপেক্ষে। রাজা কন্যার উদ্দেশ্যে বলল, তোমার সাথে গল্প করার ইচ্ছা অনেক, কিন্তু তোমার হৃদয়ে আমার জন্য ঘৃণার পাহাড় রয়েছে, তাই গল্প করা যায় না। রাজা একটু থেমে পুনরায় বলল, ক্ষমা করা যায় না আমাকে? লতা শান্ত কণ্ঠে বলল, আপনার দিক থেকে কোনো ভুল নেই, আর যেখানে ভুল নেই সেখানে ক্ষমা শব্দটা বড্ড বেমানান। রাজা বললেন, যদি তোমার মনে হয় আমি কোনো ভুল করিনি, তাহলে আমায় এতটা শাস্তি কেন দিচ্ছ? শাস্তি? আমি আপনাকে কিসের শাস্তি দিলাম? যদি বুঝতে সন্তানের অবহেলা একজন পিতাকে কতটা যন্ত্রণা দেয়, তবে উপরোক্ত প্রশ্নটি করতে না। আপনি কি আমাকে এসব বলার জন্য ডেকেছেন? না, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাচ্ছি। কি? তোমার আম্মার বিষয়ে।
বলুন। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে তোমার আম্মা আমার দ্বিতীয় বিবাহের পূর্বদিন অবধি ভাবছিলেন তার নতুন সইয়ের সাথে কিভাবে ভাব জমাবেন। লতা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি জানি আম্মার প্রতিশ্রুতির মর্যাদা দিতে আপনি দ্বিতীয় বিবাহ করেছেন। আম্মা রাজমাতাকে কথা দিয়েছিলেন আপনাকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করাবেন, তাই তার কথা রাখতে তিনি আপনাকে বাধ্য করেছেন। আর আমি এটাও জানি আপনার মনে হয় আম্মা আত্মহত্যা করতে পারে না। মনে হয় না, এটাই সত্যি। বদ্ধ কক্ষের আড়ালে যদি কিছু ঘটেও থাকে তবে তা এত বছর পর প্রমাণ করা সম্ভব নয়। তবে অপরাধী যদি নিজ থেকে কোনো ভুল পদক্ষেপ নেয় এবং স্বীকার করে তার অপরাধ, তবে সম্ভব। মানে তুমি বলতে চাইছো বদ্ধ কক্ষে কি হয়েছিল তা আমি কখনো জানতে পারবো না? অপরাধ কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ পাবে। তবে আপনার মনে হওয়াটা পূর্ণতা দিতে সেদিনে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেদিন ব্যবস্থা নিলে হয়তো অপরাধী ধরা পড়তো। আমি বলতে চাইছি বদ্ধ কক্ষে যদি বা কিছু হয়ে থাকে তা। রাজা বললেন, তাহলে করণীয় কি? অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। আচ্ছা, যখন জানো আমি বাধ্য ছিলাম, তবে ক্ষমা করছো না কেন? কিছু আঘাতের ঔষধ হয় না। লতা চলে গেল। রাজার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ্যে সবাই ভালো আছে, ছোট রানী পলাশমতিকে নিয়ে ভালো আছে, রাজমাতা নিজেকে নিয়ে, মন্ত্রী তার কাজ নিয়ে শুধু ভালো নেই তিনি, প্রথম সন্তানের অবহেলায় ভালো নেই তিনি, একটুও ভালো নেই। এটা রাজার মতামত। তার মতে তিনি ছাড়া সবাই ভালো আছে। মেঘরাজ আজও রাজমহলের আশেপাশে ঘুরঘুর করছিল। মাধবীর চোখে পড়ল বিষয়টা। মাধবী মেঘরাজের কাছে গিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, রোজ এদিকে ঘুরঘুর কেন করো? হঠাৎ কারো কথা হকচকিয়ে যায় মেঘ। নিজেকে সামলে মাধবীকে লক্ষ্য করলো, তারপর বলল, এমনি এমনি কেউ ঘুরঘুর করে? আমি তো জানতাম না। মেঘের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেললো, তাই বলল, আসলে রাজপ্রাসাদ খুব সুন্দর তো, ভিতরটা দেখার খুব ইচ্ছে। আব্বাজানকে বলছিলাম কিন্তু কখনো নিয়ে আসেনি, তাই ঘুরঘুর করছি। যদি ভিতরে যাওয়ার সুযোগ হয়। শুধু রাজমহল দেখার আকাঙ্ক্ষায় ঘুরঘুর করো, ঠিক তো? হ্যাঁ, এটাই। কিন্তু এভাবে তো রাজমহলে প্রবেশ করা যাবে না। তবে তুমি চাইলে আমি তোমাকে প্রবেশ করাতে পারি। সত্যি তুমি পারবে? হ্যাঁ, পারবো। তবে সহজে পেয়ে গেলে তার মূল্য থাকে না, জানো তো। হ্যাঁ, জানি। তাই রাজমহলে প্রবেশ করতে হলে পূর্বে তোমায় বীরত্বের প্রমাণ দিতে হবে। প্রমাণ? কিভাবে? আমার সাথে যুদ্ধ করে। কি? যুদ্ধে আমি পরাজিত হলে তৎক্ষণাৎ তোমাকে রাজমহলে নিয়ে যাব, আর তুমি পরাজিত হলে রাজমহলে প্রবেশ করতে পারবে না। মেঘ বলল, তুমি যে আমাকে ভিতরে নিয়ে যাবে তার নিশ্চয়তা কি? বিশ্বাস রাখো, বিশ্বাসের ওপর জীবন চলে। ধ্বংস বিশ্বাসের জন্যই হয়। তোমাকে বিশ্বাস করানোর জন্য কি করতে পারি? মেঘে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, একটা উপায় আছে। কি? তুমি আমাকে রাজমহলের উদ্যানে নিয়ে চলো, সেখানে আমাদের যুদ্ধ হবে। আমি জয়ী হলে সেখান থেকে রাজমহলের ভিতর প্রবেশ করব, হেরে গেলে ফেরত চলে আসব। মাধবী একটু ভেবে বলল, আচ্ছা রাজি, তাহলে চলো। মাধবী মেঘকে নিয়ে রাজমহলের উদ্যানে নিয়ে গেল। মেঘ সামনে যাওয়ায় দুজন প্রহরী তাকে বাধা দিচ্ছিল। পিছন থেকে মাধবী তাদের চলে যেতে বলল। তারপর শুরু হলো মেঘ আর মাধবীর লড়াই। মাধবী লড়াইয়ের থেকে বেশি মেঘের মুখশ্রীতে দৃষ্টি রাখছিল। লতা উদ্যানে মাধবীকে খুঁজতে এসেছিল, সেখানে এসে তাদের লড়াই দেখে থেমে গেল। এক ধ্যানে তাকিয়ে লড়াই দেখছিল। মাধবীর সাথে যুদ্ধে জয়লাভ করা সহজ নয়, তবে মেঘরাজ বেশ চেষ্টা করছিল। মেঘরাজের চেষ্টায় মাধবী মুগ্ধ হয়েছে, অন্যদিকে মেঘের চেষ্টাতে লতাও মুগ্ধ হচ্ছিল। লতার মতে যুদ্ধের প্রধান ধর্ম আপ্রাণ চেষ্টা, মনোবল এবং বিশ্বাস রাখা যে আমি জয়ী হব। মেঘের মধ্যে তার প্রতিফলন দেখা যাচ্ছিল। মাধবী এবং মেঘ বেশ কিছুক্ষণ লড়াই করলো। মেঘের হার না মানার চেষ্টা দেখে মাধবী নিজে থেকে অস্ত্র হাত থেকে ফেলে দিল। মেঘরাজ তৎক্ষণাৎ মাধবীর গলায় অস্ত্র ধরল। মাধবী এক ধ্যানে মেঘের দিকে তাকিয়ে রইল। লতা বলল, কি হচ্ছে এখানে? লতার কথায় ধ্যান ভাঙল মাধবীর। মেঘরাজ অস্ত্র নামিয়ে বলল, চলো এবার। মাধবী বলল, হ্যাঁ। লতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। মাধবী লতার উদ্দেশ্যে বলল, মেঘ রাজমহল দেখতে চায়, তাই আমি লড়াইয়ের আয়োজন করেছি।
কথা ছিল আমি হেরে গেলে তাকে রাজমহলের ভিতর দেখাবো। আচ্ছা। মাধবী মেঘকে বলল, চলো। মেঘ সম্মতি দিল। মাধবী সামনে এগিয়ে গেল। মেঘ লতার খুব কাছে এসে দাঁড়ালো, আস্তে করে বলল, তোমার সইকে দেখতে এসেছি। তুমি তো সাক্ষাৎ করাবে না, তাই আমি নিজ বুদ্ধিতে সাক্ষাৎ করতে যাচ্ছি। পারলে তাকে আমার সামনে নিয়ে এসো। বন্ধু হিসেবে এতটুকু করতেই পারো। লতা হাসল। লতার হাসির অর্থ মেঘ বুঝল না। লতা বলল, নিজে খুঁজে নাও। জেনে শুনে রাজমহলে প্রবেশ করেছ তো এখন তাকে নিজেই খুঁজে নাও। মেঘ বলল, তোমার কি মনে হয় আমি খুঁজে পাবো না? লতা বলল, সবল চোখে অন্ধ যেজন সেজনের খুঁজে পাওয়া সে তো বৃথা চেষ্টা। কি বললে? মাধবী এগিয়ে গেছে, তাড়াতাড়ি যাও। মেঘ মাথা নাড়িয়ে চলে গেল। লতা আপন মনে হাসল। পদ্মার স্বামীর রাজ্য থেকে পত্র এলো। পত্র খুলে রাজা বেশ চিন্তিত হয়ে পড়লেন। মাধবী মেঘকে নিয়ে রাজমহল দেখাচ্ছিল। প্রথমে রাজসভাটা ঘুরে ঘুরে দেখালো। রাজ সিংহাসনের দিকে কিছুটা সময় মেঘ গভীরভাবে তাকিয়ে রইল। মেঘকে গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে মাধবী জিজ্ঞেস করল, কি দেখছ? মেঘ আনমনে জবাব দিল, দেখছি রাজকন্যা বীরঙ্গলতা আজ সিংহাসনে বসে আছে। মনে হচ্ছে রাজ সিংহাসন তার জন্যই সৃষ্টি হয়েছে। মাধবী ভাবল লতাকে মেঘ দেখেছে, তাই জানে রাজকন্যা লতা। কিন্তু মেঘ লতার সাথে প্রথম সাক্ষাতের সেই ছোট্ট রমণীকে কল্পনা করছে। মেঘের মতে সে তো রাজকন্যা কিশোরীর রূপ দেখেনি। মাধবী বিষয়টা স্বাভাবিকভাবে নিল, তাই বলল, একদম। রাজ সিংহাসন রাজকন্যার জন্যই সৃষ্টি। তাকে পেয়ে রাজ সিংহাসন ধন্য হবে। মেঘ বলল, রাজমহলের অন্দরমহল দেখাবে আমাকে? মাধবী চমকে উঠল, তারপর বলল, অন্দরমহলে বাহিরের পুরুষের প্রবেশ নিষিদ্ধ। এটা আমি পারবো না। মেঘ মনে মনে ভাবল, অন্দরমহলে প্রবেশ না করলে তো আমি রাজকন্যার সাক্ষাৎ পাবো না। রাজমহলে প্রবেশ করার উদ্দেশ্য সফল হবে না। কি করব আমি? মেঘ মাধবীর দিকে তাকালো। মাধবী এবং মেঘের চোখাচোখি হলো। মেঘ বলল, তুমি জানো তুমি কত সুন্দর? মাধবী বলল, কত? অনেক সুন্দর। সৌন্দর্যময় নারী কণ্ঠে নিষিদ্ধ শব্দটা বড্ড বেমানান। এর অর্থ, তুমি আমাকে অন্দরমহলে নিয়ে যাও। সম্ভব নয়, কারো চোখে পড়লে তোমার বিপদ হবে। মেঘ বলল, তোমার মতো সুন্দরী পাশে থাকলে আমার কোনো বিপদ হবে না, এ আমার বিশ্বাস। তুমি জানো না গুরুজনেরা কি বলে গেছেন? কি? সুন্দরীরা কখনো কারো বিপদের কারণ হয় না, তারা সবসময় সবার ভালোর জন্য সৃষ্টি হয়। গুরুজনটা বুঝি তুমি? পিছন থেকে লতা বলল। মাধবী এতক্ষণ কেমন ঘোরের মধ্যে চলে গেছিল। লতার কথায় হুঁশ ফিরল। মেঘ লতাকে দেখে বেশ ঘাবড়ে গেল। লতা জানে মেঘ কেন অন্দরমহলে যেতে চাচ্ছে। যদি বলে দেয়? লতা মাধবীর উদ্দেশ্যে বলল, আমাদের রাজমাতা ডেকেছেন, তাড়াতাড়ি চল। মাধবী বলল, এই অসময়ে রাজমাতার ডাক? জানি না। আচ্ছা চল। মাধবী সামনে এগিয়ে গেল। লতা যেতে গিয়ে পিছু ঘুরে মেঘকে বলল, অন্দরমহলে প্রবেশ করার চেষ্টা করো না, বিপদে পড়বে। পাশে যত সুন্দরী থাক, বিপদ থেকে বাঁচতে পারবে না। রাজমহলের অন্দরমহলে যেমন বাহিরের লোক নিষিদ্ধ, তেমন অন্দরমহলের লোকেদের বাহিরের লোকের সাথে সাক্ষাৎ নিষিদ্ধ। অতীব প্রয়োজনীয়, সেটা হলো অন্য বিষয়। লতা চলে যাচ্ছিল। মেঘ বলল, তোমরা তাহলে বাহিরে কি করো? সবসময় দেখি তোমরা রাজ্যে এদিক সেদিক ঘুরে বেড়াও, বাহিরের লোকেদের সাথে কথা বলো। তোমরা তো রাজকন্যার সাথী, তাহলে তোমরা অন্দরমহলের বাহিরে কি করো? লতা বলল, নিষেধাজ্ঞা সবার জন্য নয়। লতা মনে মনে বলল, আমি নিজে নিজের পথ ঠিক করি, সেখানে বাধা প্রদান করে লাভ নেই। এতটা সময় রাজমাতা বহুবার চেষ্টা করেছে আমাকে কন্যা হিসেবে অন্দরমহলে বন্দি রাখতে, পারেনি, পারবেও না। নিজের সাথে সাথে আমি মাধবীকেও স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছি। একদিন সবাই স্বাধীনভাবে বাঁচবে, বাঁচতেই হবে। রাজ্যে কোনো বৈষম্য থাকবে না, বীরঙ্গলতা বৈষম্য থাকতে দিবে না। মনে মনে কথা বলে লতার চোখ মুখ বেশ ক্ষিপ্ত হয়ে উঠল। মেঘ বলল, রাগ করছো? হ্যাঁ, না তো। কিন্তু তোমার মুখশ্রী দেখে মনে হচ্ছে রেগে যাচ্ছ। না, তেমন কিছু না। তুমি এবার নিজের বাড়ি যাও, রাজকন্যার সাথে সঠিক সময়ে তোমার সাক্ষাৎ হবে। সত্যি হবে তো? হ্যাঁ হবে। লতা চলে গেল। মেঘ সেখানে দাঁড়িয়ে রইল।
লতা রাজমাতার কক্ষে যাচ্ছে, আর তার চোখের সামনে প্রতিফলিত হচ্ছে সেই দৃশ্য যা সে রাতের আধারে রাজ্যে ঘুরে দেখেছিল। বদ্ধ ঘরে কন্যাদের কান্নার শব্দ, স্ত্রীর উপরে নির্যাতনের শব্দ, তাদের আহাজারি। পুত্র না হওয়ায় আম্মাদের অত্যাচারের সাক্ষী হয়েছে সে। রাজকন্যা হিসেবে যা সে পরিবর্তন করতে পারেনি, কিন্তু রাজ সিংহাসনের অধিকারী হিসেবে যা সে পরিবর্তন করবেই। রাজা, মন্ত্রী, রানী, রাজমাতার সামনে মাধবী এবং লতা দাঁড়িয়ে আছে। কক্ষে সবার মধ্যে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে রাজমাতা বললেন, তোমাদের এখানে ডাকা হয়েছে কেন জানো? দুজনে নাসূচক মাথা নাড়ালো। রাজমাতা লতার উদ্দেশ্যে বললেন, তুমি বলেছিলে না রাজধর্মে কোথাও লেখা নেই পুত্র রাজ সিংহাসনের দাবিদার? লতা বলল, আমি বলেছিলাম বলে যে বাক্যটা সত্য তা নয়, বাক্যটি সত্য বলেই আমার বলা। আমার ধর্ম আমাকে শিখিয়েছে পুত্ররা একমাত্র রাজ সিংহাসনের দাবিদার। যেহেতু আমার বংশে কোনো পুত্র নেই, সেহেতু রাজ্য শাসন কন্যাদের স্বামীদের কাজ। কিন্তু তোমার নীতি অনুযায়ী কন্যারা রাজত্ব শাসনের অধিকারী। তোমাকে সে অধিকার দেওয়া বলা চলে তোমাদের দেয়া হবে। এর জন্য তোমাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। লতা বলল, বিনা যোগ্যতার রাজ্যের সিংহাসন বিরঙ্গলতা অর্জন করতে চায় না। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ? পলাশপুর থেকে যুদ্ধের আহ্বান এসেছে। পলাশপুর এবং তার পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ পদ্মার শ্বশুর এবং তার দ্বিতীয় পুত্রবধূর আব্বা একত্রে মিলে যুদ্ধ ঘোষণা করেছেন। 5 দিন পর তারা আমাদের রাজ্যে আক্রমণ করবে। আমি চাই এই যুদ্ধ তোমরা অংশগ্রহণ করো, কিন্তু তোমাদের সঙ্গ দেওয়ার জন্য রাজা এবং মন্ত্রী থাকবে না। তারা কোনো দিক নির্দেশনা দেবে না। তোমরা নিজেরা নিজেদের সৈন্য ঠিক করবে। কিভাবে করবে তা আমি জানি না। 5 দিনের ভিতরে নিজেদের সৈন্য প্রস্তুত করে যুদ্ধ করতে যাবে। আর যদি যুদ্ধে তুমি যদি জয়লাভ করো, তবে শেরপুর সহ 3 রাজ্য একসাথে রাজত্ব করবে তোমরা। তোমাদের সে অধিকার দেয়া হবে। মাধবী বলল, 5 দিনে 2 রাজ্যের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি আমরা দুজন কিভাবে নেব? মাধবীর কণ্ঠে নিজের প্রতি আস্থার অভাব দেখা গেল। রাজা কিছু বলতে চাইছিলেন, তার পূর্বে লতা বলল, আমি রাজি। মাধবী বিষয় নিয়ে লতার দিকে তাকিয়ে রইল। রাজমাতা লতার উদ্দেশ্যে বলল, মনে রেখো, শুধু শেরপুর রাজ্য নয়, বাকি 2 রাজ্যে নারীরা অবহেলিত, নির্যাতিত। তোমার জয়ের উপর নির্ভর তুমি এই 3 রাজ্য কিভাবে শাসন করবে, তাতে পুত্র এবং কন্যার কিরূপ বৈষম্য বিরাজ করবে। রাজা বিস্ময় নিয়ে তার মাতার দিকে তাকিয়ে রইল। তিনি ভেবে পাচ্ছেন না রাজমাতা বিরঙ্গলতার মনোবল বাড়ানোর জন্য এত কিছু বলল। বাক্যটি যে রাজমাতা মনোবল বাড়ানোর জন্যই বলেছে তা তিনি বেশ বুঝতে পারলেন। লতা চোখ বন্ধ করে শুধু সেই অসহায় নারীদের কান্নার শব্দগুলো মনে করল। তারপর বলল, মাধবী রাজ্যের সকল বীরদের একত্রিত করো। যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু। মাধবী মনে মনে ভয় পেলেও লতার কথায় অসম্মতি জানাতে পারল না। মাধবী এবং লতা অনুমতিক্রমে কক্ষ ত্যাগ করল। রাজমাতা মন্ত্রীর উদ্দেশ্যে বলল, মাধবী থেকে বিরঙ্গ রাজ সিংহাসনের সঠিক দাবিদার তা মাধবীর ভয়াময় মুখশ্রী, দ্বিধাময় কণ্ঠ প্রমাণ করে দিয়েছে। তোমার নিশ্চয়ই আর কিছুই বলার নেই। মন্ত্রী চুপ করে বের হয়ে গেল। রাজা বলল, রাজমাতা, আপনি মন থেকে চান বিরঙ্গলতা রাজ সিংহাসনে বসুক? রাজমাতা বললেন, তোমার কি মনে হয় আমি বাধা প্রদান করলে বিরঙ্গ নিজের ইচ্ছামতো চলতে পারত? আমি চাইলে কি তাকে আটকাতে পারতাম না? আপনি তো চেষ্টা করেছিলেন, যে চেষ্টায় কোনো সফলতার আশা ছিল না। রাজা বিস্ময় দৃষ্টি নিয়ে রাজমাতার দিকে তাকিয়ে রইল। রাজমাতা রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি এক নারী হয়ে নারীদের কষ্ট বুঝবো না? তুমি ভাবলে কি করে? আমি নিজের স্বামীকে কথা দিয়েছিলাম রাজবংশের উত্তরাধিকারের হাতে রাজত্ব তুলে দেব। তোমার পিতার সেই উত্তরাধিকারী একজন পুত্র ছিল, যার জন্য আমি তোমাকে বাধ্য করেছি দ্বিতীয় বিবাহের জন্য, শুধুমাত্র নিজের স্বামীর কাছে দেয়া প্রতিশ্রুতির জন্য। আমাদের সময়ে কন্যাদের রাজধর্ম শেখানো হয়নি। আমরা শুধু জানতাম সংসার ধর্ম, স্বামীর সেবায়, এটাই কন্যাদের ধর্ম। আমি সেই চিন্তায় বড় হয়েছি, তবে মনে মনে একটা স্বাধীন জীবন আশা করেছিলাম। পুরুষের মতো হেসে খেলে রাজ্যে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। আমার মনে হয় প্রত্যেক নারীর মনে লুকায়িত স্বাধীন হওয়ার ইচ্ছে। তাই তো মাধবীর ক্ষেত্রে তার আম্মার বাধা দেয়নি। আমি বুঝতে পারি সব।
রাজমাতা একটু থেমে পুনরায় বললেন, তোমার পিতার ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু আমার বিশ্বাস এই যুদ্ধে জয়লাভ করলে তোমার পিতা উপর থেকে চাইবে বীরঙ্গলতাই রাজ সিংহাসনে বসুক। রাজা জীবনে প্রথম নিজের আম্মার এক ভিন্ন রূপ দেখতে পেল। রাজমাতা ইশারায় রাজাকে কক্ষ ত্যাগ করতে বললেন। রাজা চলে গেলেন। রাজমাতা পুরনো স্মৃতি নিয়ে ভাবতে শুরু করলেন। রাজমাতা অনেক স্বপ্ন নিয়ে শেরপুর রাজার স্ত্রী হয়ে এসেছিলেন। স্বামীর ভালোবাসা, রানীর সম্মান, সব কিছু মিলিয়ে এক নতুন জীবন। রানীর সম্মান পেলেও স্বামীর ভালোবাসাটা সবসময়ের জন্য ছিল না। রাজ কাজ নিয়ে ব্যস্ত স্বামী রাতে ভোগের সামগ্রী স্বরূপ তার সাথে সাক্ষাৎ করতেন, ততটাই ছিল স্বামীর ভালোবাসা। ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগ অবধি স্বামীর সাথে সময় কাটানোর অর্থ তিনি জানতেন না। জানতেন শুধু স্বামীর অপছন্দ কোন কাজ করলে তার হাতে নির্যাতিত হতে হবে। রাতে স্বামী যতটা সময় কাছে চাইবে ততটা সময় তার সঙ্গ দিতে হবে। যেখানে আমার শরীরের অসুস্থতা, সুস্থতা, চাহিদা কোনো কিছুর মূল্য নেই। শেষ বয়সে অবশ্য স্বামীর ছোঁয়ায় ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু সারা জীবনের লাঞ্ছনা কিছু সময়ের ভালোবাসায় কি স্মৃতি থেকে মুছে যায়? যায় না। রাজমাতা পুরনো কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন। তার ওই নীরব কান্না কারো চোখে পড়ে না, কেউ দেখতে চায় না। সব কিছুর মধ্যে বড় ছেলেটা কিছুটা মানুষ হয়েছে, এটাই তার সুখ। ছোট ছেলে বাবার মতোই হয়েছে, তার স্ত্রীর কান্না তার মনকে গলাতে পারে না। রাজমাতার হঠাৎ মনে হলো, এসব কি সত্যি বদলানো সম্ভব? মাধবী কক্ষে ছিল। হঠাৎ মনে হলো পিছনে কেউ আছে। পিছনে ঘুরে তাকালো। দরজার সামনে চাদর মুড়ে দেওয়া কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। হঠাৎ দেখা চিৎকার দিয়ে উঠল। চিৎকারের শব্দ বের হওয়ার পূর্বে মেঘরাজ মাধবীর মুখ চেপে ধরল। গায়ের চাদর সরিয়ে বলল, এটা আমি, দয়া করে চিৎকার করো না। মাধবী মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ এদিক সেদিক ভালোভাবে দেখছিল। দরজার সামনে দিয়ে এক দাসী যাচ্ছিল। মেঘ ভয় পেয়ে মাধবীকে সাথে নিয়ে উল্টো দিকের দেয়ালে মিশে গেল। মাধবী হুঁশে নেই, অন্য জগতে চলে গেছে তার কল্পনায়। মাধবীকে এক লোক মারার জন্য অস্ত্র তুলেছিল। সে অস্ত্র তার গায়ে আঘাত হানার পূর্বে তার রাজকুমার ঘোড়ায় চড়ে এলো। রাজকুমার বেশে মেঘরাজকে দেখে আপন মনে হেসে উঠল মাধবী। মেঘরাজ মাধবীকে একলা একলা হাসতে দেখে একটা ধাক্কা দিল। মাধবী কল্পনা থেকে বের হয়ে আসলো। মেঘে বলল, কোথায় হারিয়ে গেছ? মাধবী বলল, সে যেথায় হারাই। তুমি অন্দর মহলে প্রবেশ করলে কেন? জানো কেউ দেখতে পেলে তোমার সাথে কি হবে? তুমি আমাকে তখন দেখালে তো আমি লুকিয়ে ঢুকতাম না। তুমি বাইরের লোক হয়ে প্রবেশ কেন করতে গেলে? আচ্ছা, ভুল করেছি, এবার আমাকে একটু বের হতে সাহায্য করো। চারিদিকে এত প্রহরী যে আমি বের হতে পারছি না। ঢুকছিলে কিভাবে প্রহরীর নজর এড়িয়ে? সে তো অনেক কষ্টে। তো এবার বেড়াও সেভাবে। সম্ভব হচ্ছে না, তুমি একটু সাহায্য করো না। তোমাকে সাহায্য করলে আমি কি পাবো? তুমি যা চাইবে। সত্যি বলছো? যা চাইব তাই দিবে? হ্যাঁ। যদি তোমাকে চাই? কি? মেঘ ভেবাচাকা খেয়ে গেল। মাধবী খিলখিলিয়ে হেসে দিল। মেঘ বুঝলো মাধবী মজা করছে। মাধবী বলল, চলো, আমি প্রহরীদের কথায় ব্যস্ত রাখছি, তুমি এই ফাঁকে বেরিয়ে যাও। আচ্ছা। মাধবীর সাহায্যে মেঘ বেরিয়ে গেল। মেঘ বাহিরে বের হয়ে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। যে উদ্দেশ্যে রাজমহলে ঢুকলো তার সে উদ্দেশ্য সফল হয়নি। মেঘ মন খারাপ করে যাচ্ছিল আর লতা রাজমহলে প্রবেশ করছিল। মেঘ লতাকে দেখতে পেল। লতাকে দেখতে পেয়ে মেঘ বন্ধু বলে ডাক দিল। লতা কারো ডাক শুনে পিছু ঘুরে দেখল মেঘ। লতা মেঘের সামনে এলো। মেঘ বলল, বন্ধু, রাজকন্যার সাথে দেখা করিয়ে দাও না। আমার কেন জানি মনে হচ্ছে তার সাথে দেখা না পেলে আমি মারা যাব। লতা বলল, দেখো, আমার এখন সময় নেই, কাজ আছে, আমরা বিষয়টা নিয়ে পরে কথা বলি। কি আর রাজকার্য করবে তুমি? এত কিছু বলতে পারবো না। রাজকন্যা না করে কাজ করো। পিতার সাথে সংসারের দায়িত্ব নাও। মেঘ বলল, তুমি হঠাৎ এমনভাবে কথা বলছো কেন? কেমনভাবে? কেমন বিরক্ত মনে হচ্ছে তোমাকে? সব কাজ ফেলে দিয়ে তোমার রাজকন্যার গল্প শুনতে পারবো না আমি। এজন্য তুমি যদি ভাবো আমি বিরক্ত, তবে তাই। আমি বেশি কিছু চেয়েছি তোমার কাছে? শুধু রাজকন্যার সাথে দেখা করতে চেয়েছি। একবার দেখা করিয়ে দাও, তাহলে আর জ্বালাবো না। লতা হঠাৎ মাথা গরম হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, রাজকন্যার সাথে দেখা করবে কি তার যোগ্যতা আছে তোমার?
রাজকন্যার সাথে দেখা করবে? কি যোগ্যতা আছে তোমার? রাজকন্যার বর হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন। তার সাথে সাক্ষাতের চিন্তায় বিভোর না থেকে তার সামনে নিজেকে কিভাবে উপস্থিত করলে সে খুশি হবে সেটা ভাবো। তুমি এত রেগে যাচ্ছ কেন? লতার মনে হলো সে সত্যি অহেতুক রেগে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, দুঃখিত, দেখো আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। মেঘ বলল, যাও, তবে যাওয়ার পূর্বে শুনে যাও। কি? চাঁদেও কলঙ্ক আছে। রাজকন্যা পবিত্র, এতটা পবিত্রতা মানায় না। সেজন্য আমার সৃষ্টি, আমার অযোগ্যতা রাজকন্যার একটুখানি কলঙ্ক। লতা বুঝতে না পেরে বলল, মানে? মেঘ বলল, আমি বিরঙ্গলতার কলঙ্ক হতে চাই, সেই কলঙ্ক যাতে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি গভীর থেকে গভীরভাবে তাকে ছুঁয়ে দিয়ে কলঙ্কিত করতে চাই, যাতে অন্য কেউ তাকে কলঙ্কিত করার দুঃসাহস নাহি পায়। তোমার কথার ভাবার্থ কি? রাজকন্যা যোগ্যতা সম্পূর্ণ আর আমি কিছুটা অযোগ্য। যোগ্যতার মধ্যে অযোগ্যতা তো কলঙ্কের লক্ষণ। আমি রাজকন্যার সেই কলঙ্ক। একটু থেমে পুনরায় বলল, বললাম না চাঁদেও কলঙ্ক আছে। সেথায় রাজকন্যা কলঙ্কহীন থাকাটা বড় বেমানান, একটু বেশি বেমানান। লতা এক ধানে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ আবার বলল, বুঝলে কিছু? লতা বলল, বোঝার সময় নেই, সময় হোক বুঝে নেব। লতা চলে গেল। মেঘরাজও তার গন্তব্যে চলে গেল। সৈন্য সেনার সামনে মাধবী এবং লতা দাঁড়িয়ে আছে। সবার মধ্যে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে লতা বলল, আপনাদের এখানে কেন ডাকা হয়েছে আপনারা তার সম্পর্কে অবগত নিশ্চয়ই? একজন বলল, জি রাজকন্যা, 5 দিন পর যুদ্ধ, তার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এখানে একত্রিত করা হয়েছে। লতা বলল, সে সম্পর্কে আপনাদের কিছু বলার আছে? কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে? আপনারা কিভাবে কাজ করতে চান? তারপর একজন বলল, রাজকন্যা যেটা ভালো মনে করবে আমরা সেটাই করব। লতা বলল, ভুল করছেন আপনারা। রাজকন্যা এখানে নিতান্তই তুচ্ছ ব্যক্তি, আপনাদের সাথে আমার তুলনা হয় না। আপনারা যুদ্ধবিদ্যায় পারদর্শিতার সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি। আমি যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করলেও এরূপ যুদ্ধ কখনো করিনি। সেক্ষেত্রে আমি আপনাদের তুলনায় নগণ্য। আর সবসময় একজন ব্যক্তির উক্তি যে সঠিক হবে তেমন নয়। রাজকন্যা তিনি মানুষ, ভুলের বাহিরে নন। আমার কোনো সিদ্ধান্ত আপনাদের কাছে ভুল মনে হলে আপনারা সে সম্পর্কে আমাকে জানাবেন। আপনাদের মতামতের ওপর আমি ঠিক না ভুল তা নির্ধারণ করব। আমার সিদ্ধান্ত ভুল হলে অবশ্যই তা বদলে নেওয়া উচিত। লতা একটু থেমে পুনরায় বলল, আমরা সবাই একত্রে যুদ্ধ করতে যাব, অর্থাৎ আমরা সবাই এক। যুদ্ধক্ষেত্র আমরা আমাদের জন্য লড়াই করব। যুদ্ধের বিষয়ে যাই হোক না কেন, যুদ্ধ আমরা সকলে বেঁচে ফিরে আসার জন্য করব। যুদ্ধক্ষেত্রে আমাদের একটি উদ্দেশ্য থাকবে, সেটা হলো সবার হাত ধরে যেভাবে গিয়েছিলাম সেভাবেই ফিরে আসব। এখন আপনারা বলতে পারেন, যুদ্ধ মানে রক্তপাত, সেখানে মৃত্যু ঘটবেই, তাই আমরা সবাই বেঁচে ফিরব, তার নিশ্চয়তা কি? এখানে একটাই কথা, আমাদের উদ্দেশ্য জয়ের সাথে জীবন নিয়ে ফেরা। তবে যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হলে তাকে ভালোবেসে গ্রহণ করা। আপনাদের এখন প্রশ্ন, তাহলে সবাই বেঁচে ফিরে আসবো এটা কেন বললাম? এটা বলার কারণ, দেহ ফিরে না আসতে পারে, কিন্তু আত্মা সে ফিরবে। তখন ফিরবে যখন তার মৃত্যুতে জয়ের আনন্দ থাকবে। আমার উপরোক্ত কথার একটাই মানে, জয়লাভ। জয়ের মধ্যে আমরা সবাই জীবন্ত, মৃত্যু পরাজিত আমাদের জয়ের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই একত্রে হ্যাঁ সূচক শব্দ করলো। লতা বলল, আমি আপনাদের কারো স্বাধীনতা হস্তক্ষেপ করব না। রাজারা তার সৈন্যদের কখনো জিজ্ঞেস করে না তারা স্বইচ্ছায় যুদ্ধে যেতে চায় কি না। হয়তোবা জিজ্ঞেস করে, কিন্তু আমি রাজি না। জিজ্ঞেস না করার ক্ষেত্রে দেখা যায় আপনাদের মধ্যে অনেকে বাধ্য হয়ে যুদ্ধে যান। যারা বাধ্য হয়ে যান তাদের মধ্যে জয়লাভের বিশ্বাস থাকে না, তারা যুদ্ধক্ষেত্রে মনোবল হারিয়ে ফেলে। আমি চাই না আপনাদের মধ্যে কেউ বাধ্য হয়ে আমার সাথে যুদ্ধে যাক। এটা যুদ্ধক্ষেত্র, এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু খুব সাধারণ শব্দ। এখানে মৃত্যুর অর্থ এক সৈনিকের গল্প, তার বীরত্বের গল্প। আমি চাই না বীরত্বের ময়দানে কোনো বীর বাধ্য হয়ে যাক। আপনাদের মধ্যে যারা স্বইচ্ছায় যুদ্ধ করতে চান তারাই থাকুন, বাকিরা দয়া করে স্থান ত্যাগ করুন। সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে থেকে একজন বলল, আমরা চলে গেলে আমাদের পারিশ্রমিক দেওয়া হবে না, আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। তার থেকে আমরা যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। যুদ্ধে জয়লাভ করলে
রাজা সকল শহীদদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। তাই লতা তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বলল, আপনাদের মধ্যে যাদের মনে হয় আপনারা এখান থেকে চলে গেলে পারিশ্রমিক পাবেন না, তারা সবাই যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা নিজেদের কাজের বিনিময়ে যত পারিশ্রমিক পেতেন সেটা আপনাদের দেয়া হবে। বীরঙ্গলতা জোরপূর্বক কাউকে নিজের সঙ্গ দিতে নেবে না। যদি পারিশ্রমিকটা মূল বিষয় হয় তবে আমি বীরঙ্গলতা কথা দিচ্ছি, আপনাদের পারিশ্রমিক দেয়া হবে। যুদ্ধ ছাড়া পারিশ্রমিক পাওয়া যাবে শুনে অনেকের মধ্যে হট্টগোল শোনা গেল। যুদ্ধে গিয়ে জীবন নিয়ে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। বিনা কাজে পারিশ্রমিক পাওয়া গেলে ক্ষতি কী? ধীরে ধীরে জায়গাটা বেশ খালি হয়ে গেল। অর্ধেকের বেশি সৈন্য সেখান থেকে চলে গেল। মাধবী সবার চলে যাওয়া দেখে কিছুটা বিস্মিত হলো। এরা এই রাজ্যের শ্রেষ্ঠ বীর, যাদের নিয়ে রাজা বড় বড় যুদ্ধে অংশ নিতেন, কিভাবে সম্ভব? মাধবী লতার উদ্দেশ্যে বলল, সবাই তো চলে গেল লতা, আমরা যুদ্ধ কাদের নিয়ে করব? আমি তো ভেবে পাচ্ছি না। এরা আমাদের রাজ্যের বীর সৈনিক, যারা বিনা কাজে পারিশ্রমিক পাওয়ার কথা শুনে চলে গেল। আচ্ছা, এতদিন রাজা এদের নিয়ে যুদ্ধ জয় কিভাবে করত? লতা মাধবীকে বলল, সামনে তাকিয়ে দেখো। মাধবী নিজের সামনে তাকালো, সেখানে শখানেক সৈন্য দাঁড়িয়ে আছে। লতা বলল, এরা সেই বীর যাদের জন্য রাজা যুদ্ধে জয়লাভ করতেন, আর যারা চলে গেল তারা হলো ভাগ্যের জোরে যুদ্ধ থেকে বেঁচে আসা সৈনিক। মাধবী লতার কথার ভাবার্থ বোঝার জন্য সৈন্যগুলির দিকে তাকালো। মাধবী তাদের উদ্দেশ্যে বলল, তোমরা চলে যাচ্ছ না কেন? কাজ না করলেও যেখানে তোমরা পারিশ্রমিক পাবে সেখানে কাজ করার কি প্রয়োজনীয়তা? দাঁড়িয়ে থাকা সৈনিকদের মধ্যে থেকে একজন বলল, আমরা রাজ্যের জন্য কাজ করতে এসেছি, নিজেদের জন্য নয়। তবু পারিশ্রমিক পাচ্ছি, এটা আমাদের বাড়তি পাওনা। আমরা অস্ত্রবিদ্যা শিখেছি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়। আজ যদি আমরা রাজকন্যার পাশ থেকে সরে যাই তবে আমাদের তলোয়ার আমাদের দিকে প্রশ্ন করবে। তার ব্যবহার আমরা কোথায় করব? কেন আমরা তার ব্যবহার শিখেছি? পালিয়ে আসার জন্য? আমাদের তখন প্রশ্নের জবাব দিতে গিয়ে পালাতে হবে। সে যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়াবহ। লতা বলল, নিশ্চিত মৃত্যু জেনেও তোমরা যুদ্ধে যেতে চাও? মার্জনা করবেন রাজকন্যা, কিছুক্ষণ পূর্বে আপনি বলেছেন বীররা কখনো পরাজয়ের কথা কল্পনা করে না। আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু মনোবলে অনেকটা বেশি। আমরা পরাজয়ের জন্য নয়, জয়ের জন্য যাচ্ছি। লতা বলল, মাধবী এখনও ভয় হচ্ছে? মাধবী নাসূচক মাথা নাড়ালো। লতা বলল, তাহলে দেরি কিসের? সবাই প্রস্তুত হও, জয় আমাদের কাছে, পরাজিত হবে আমরা নই। সবাই সম্মতি জানালো। শখানেক সৈন্য নিয়ে শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। শখানেক সৈন্যের প্রস্তুতির ভার দেওয়া হলো রাজ সেনাপতির ওপর, কারণ সৈন্যদের মধ্যে থেকে তখন উপরোক্ত কথাগুলো সেনাপতি বলছিল। বীরঙ্গলতার মতে সে যোগ্য যুদ্ধের কৌশল কলা কৌশল শেখানোর জন্য। লতা সেনাপতির উদ্দেশ্যে বলল, আমরা দুজন আপনার কাছে নগণ্য। আপনি বহু বছর রাজ্যের সেনাপতি হিসেবে আছেন, বহু যুদ্ধ করেছেন, আপনি আমাদের সঠিক শিক্ষা দিবেন। সেনাপতি বলল, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার যথাযথ সম্মান করব, নিজের কাজ নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করব। লতা এবার সকলের উদ্দেশ্যে বলল, সবাই নিজেদের মতামত জানাবেন। যেখানে মনে হবে এটা ঠিক হচ্ছে না, এভাবে হলে ভালো হতো, সেখানে আপনারা আপনাদের চিন্তার কথা তুলে ধরবেন। যুদ্ধের জন্য আমাদের অস্ত্র একতা, আমরা সবাই এক, আমাদের ভুল আমরা নিজেরা খুঁজে বের করব। সেনাপতি বীরঙ্গলতার দিকে একধানে তাকিয়ে রইল। মনে মনে বলল, একজন রানীর সিদ্ধান্ত এমনই হওয়া উচিত। রাজকন্যা বীরঙ্গলতার রাজত্ব কতটা সুন্দর কাটবে সেটা ভেবে আমার আনন্দ হচ্ছে। মন্ত্রী হন্তদন্ত হয়ে রাজমাতার কক্ষে প্রবেশ করলেন। রাজমাতা মন্ত্রীকে এভাবে প্রবেশ করতে দেখে জিজ্ঞেস করলেন, কিছু ঘটেছে? কি ঘটেনি আপনি সেটা বলুন। আপনি জানেন রাজ্যে কি ঘটছে? কি বড়সড় কিছু ঘটছে তা তোমার মুখশ্রী দেখে বুঝতে পেরেছি। এবার বলো কি ঘটেছে? আপনার আদরের রাজকন্যা মাত্র শখানেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। কি? রাজমাতা বেশ বিস্মিত হলেন। রাজকন্যার সাহস আছে সেটা তিনি মানেন, কিন্তু তাই বলে দুঃসাহস? তবে আর বলছি কি, লতার জন্য এবার আমাদের রাজ্যে অন্যের দখলে চলে যাবে। আমাদের স্থান তখন রাজমহলের দাসদাসী হিসেবে হবে। রাজমাতা ঠান্ডা মস্তিষ্কে বললেন, তুমি যাও, বিশ্রাম নাও। দায়িত্ব যার ওপর সে কিভাবে নিজের কাজ সম্পূর্ণ করবে। রাজমাতা আপনি
মন্ত্রীকে থামিয়ে দিয়ে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিলেন। এর মধ্যে রাজ্যে ছড়িয়ে গেছে রাজকন্যা বীরঙ্গলতা শখানেক সৈন্য নিয়ে শত্রুর মোকাবেলা করতে যাচ্ছে। রাজা এবং রাজমাতা বেশ চিন্তিত হয়ে পড়লেও বীরঙ্গলতাকে বাধা দেননি। কোথাও গিয়ে তাদের মনের মধ্যে বিশ্বাস আছে বীরঙ্গলতা পারবে।